যাকে পাওয়ার জন্য দেশ-বিদেশ এক করে ফেলেছিল আয়ুষ, সেই জাদুকরী চোখের মালকিন আসলে তারই ঘরের অবহেলিত কুসুম। কিন্তু সত্যিটা যখন সামনে এলো, তখন কি অনেক দেরি হয়ে গেছে? একদিকে কুসুমের চোখের মায়া, অন্যদিকে মেঘার ভয়ঙ্কর ষড়যন্ত্র। আয়ুষ কি পারবে নিজের ভুল শুধরে কুসুমকে ফিরিয়ে আনতে, নাকি অভিমানে চিরতরে হারিয়ে যাবে কুসুম? ঈশানের মুখে যখনই আয়ুষ শুনতে পায় যে সেই জাদুকর আসলে কুসুম, তখন এক মুহূর্তের জন্য যেন তার চারপাশটা থমকে যায়। ঈশান তাকে বারবার বলতে থাকে, তুই যাকে দেশ বিদেশ ঘুরে খুঁজে বেড়াচ্ছিস, সেই চোখ আর সেই ভালোবাসা তো তোর কোলের কাছেই ছিল। তুই শুধু নিজের জেদ আর রাগের জন্য সেটা দেখতে পাসনি। আয়ুষ তখন পাগলের মতো ঈশানের কলার ধরে জিজ্ঞেস করে, তুই কি সত্যিই বলছিস ঈশান? কুসুমই কি সেই মেয়েটা? ঈশান তখন একটা ভিডিও ক্লিপ বের করে দেখায়, যেখানে কুসুমকে সেই লাল পোশাকের আড়ালে নিজের চোখ পরিষ্কার করতে দেখা যাচ্ছে। আয়ুষের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। সে মনে মনে ভাবল, যাকে সে গত কয়েকদিন ধরে এত অপমান করল, এত তাচ্ছিল্য করল, সেই কুসুমই আসলে তার স্বপ্নের জাদুকর, যার মায়াবী চোখের জন্য সে পাগল হয়েছিল। আয়ুষ এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কুসুমের অটোর পিছু পিছু। কিন্তু কুসুম ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে। মালদার বাসে ওঠার জন্য সে তখন স্টেশনে পৌঁছে গেছে। কুসুমের চোখে জল আর মনে অনেক অভিমান। সে ভাবছে, যে মানুষটা তার চোখের ভাষা পড়তে পারল না, সে তাকে কি করে সারা জীবন আগলে রাখবে। শঙ্করবাবু মেয়েকে বারবার জিজ্ঞেস করছে, তুই হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলি রে মা? কিন্তু কুসুম কোনো উত্তর দিচ্ছে না। তার শুধু বারবার মনে পড়ছে আয়ুষের সেই কঠোর কথাগুলো, যে তাকে সহ্য করতে পারছে না। অন্যদিকে আয়ুষ স্টেশনে পৌঁছে হন্যে হয়ে কুসুমকে খুঁজতে থাকে। প্রতিটি বাসে আর প্রতিটি প্ল্যাটফর্মে সে চিৎকার করে কুসুমকে ডাকতে থাকে, কিন্তু ট্রেনের ভোঁ বাজে আর কুসুমের ট্রেন চলতে শুরু করে। আয়ুষ তখন ট্রেনের সমান্তরালে দৌড়াতে শুরু করে আর জানালা দিয়ে কুসুমকে দেখার চেষ্টা করে। শেষমেশ সে কুসুমকে দেখতে পায় ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে। আয়ুষ চিৎকার করে বলে, কুসুম, আমাকে ক্ষমা করে দাও, আমি সবটা জানতে পেরেছি। তুমি যে আমার সেই জাদুকর, সেটা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেল। কুসুম তখন পাথর হয়ে তাকিয়ে থাকে। তার চোখের জল বাঁধ মানে না, কিন্তু সে ট্রেন থেকে নামে না, কারণ তার আত্মসম্মানে বড্ড লেগেছে। আয়ুষ তখন পরের স্টেশনে গাড়ি নিয়ে পৌঁছনোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে বুঝতে পারে, এই ভুল যদি আজ সে না শুধরে নেয়, তাহলে সারা জীবনের জন্য সেটার ভালোবাসাকে হারিয়ে ফেলবে। ঈশানও পেছন পেছন অন্য গাড়িতে আসতে থাকে, যাতে বন্ধুকে সাহায্য করতে পারে। এদিকে মেঘা আর দীপালি বাড়িতে বসে কান্নাকাটি করছে, কারণ তারা জানত কুসুম চলে গেলে এই বাড়িটা প্রাণহীন হয়ে পড়বে। আয়ুষ যখন পরের স্টেশনে পৌঁছায়, তখন ট্রেনটা ঠিক থামার মুহূর্তে সে কামরার ভেতর ঢুকে পড়ে। কুসুমকে দেখে সে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, কুসুম, আমার চোখ থাকতেও আমি অন্ধ ছিলাম। আমি তোমার চোখের দিকে তাকিয়েও সেই জাদুকরকে চিনতে পারিনি, কারণ আমি আমার অহংকার আর রাগ দিয়ে সবটা বিচার করছিলাম। কুসুম তখন বলে, আপনি তো আমাকে তাড়িয়ে দিলেন ছোট স্যার, এখন কেন এসেছেন? আয়ুষ তখন কুসুমের হাত দুটো শক্ত করে ধরে বলে, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু এই জাদুকরকে ছাড়া আয়ুষ অসম্পূর্ণ। তুমি মালদা যাবে, চলো আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু সেখানে গিয়ে আমি তোমার বাবার কাছে তোমাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনার অনুমতি চাইব। শঙ্করবাবু তখন সবটা বুঝতে পারেন আর মুচকি হাসেন, কারণ তিনি জানতেন তার মেয়ের ভাগ্য এই বাড়ির সাথেই জড়িয়ে আছে। আয়ুষের এই রূপ দেখে কুসুমের সব রাগ এক নিমিষে জল হয়ে যায়। সে বুঝতে পারে আয়ুষ তাকে সত্যি কতটা ভালোবাসে। এরপর আয়ুষ আর কুসুম একসঙ্গে ট্রেন থেকে নেমে আসে। ঈশান তখন তাদের দেখে হাসিমুখে এগিয়ে আসে আর বলে, অবশেষে জাদুকরের জাদুতে আমাদের ভাইদা কুপোকাত হল। বাড়িতে ফেরার পর দীপালি কুসুমকে বরণ করে ঘরে তোলে, আর আয়ুষ ঘোষণা করে যে ব্র্যান্ডের লোগো পাল্টানোর কোনো দরকার নেই, কারণ এই ব্র্যান্ডের আসল পরিচয় হল কুসুমের সেই চোখ দুটো, যা মানুষের মনে আশা জাগায়। মেঘা তখন দূর থেকে সবটা দেখে মনে মনে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়, কিন্তু আয়ুষ আর কুসুমের মিলনের সামনে তার কোনো চাল আর খাটবে না। এরপর আয়ুষ কুসুমের জন্য একটা বিশেষ সারপ্রাইজ প্ল্যান করে। সে পুরো বাগানটা লাল ফুলে সাজিয়ে দেয়, আর কুসুমকে সেই লাল পোশাকটা উপহার দেয়, যেটা পরে সে প্রথমবার জাদুকর সেজেছিল। আয়ুষ বলে, আজ থেকে তুমি শুধু আমার জাদুকর নও, তুমি এই বাড়ির লক্ষ্মী আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। কুসুম হাসি মুখে আয়ুষের দিকে তাকায়, আর তাদের চার চোখের মিলন যেন এক নতুন গল্পের সূচনা করে, যেখানে আর কোনো ভুল বোঝাবুঝি বা অপমানের জায়গা নেই,
শুধু আছে অটুট ভালোবাসা আর বিশ্বাস। এভাবেই কুসুম আর আয়ুষের জীবনের নতুন অধ্যায় শুরু হয়, যেখানে কুসুম আর লুকোচুরি না করে নিজের আসল পরিচয় নিয়ে আয়ুষের পাশে থাকার অঙ্গীকার করে। কুসুম আর আয়ুষের জীবনের সেই মুহূর্তটা যেন এক রূপকথার মতো মনে হচ্ছিল। কিন্তু মেঘা তো অত সহজে হার মানার পাত্রী নয়। সে আড়াল থেকে সবটা দেখছিল আর নিজের নখ কামড়াচ্ছিল। সে মনে মনে ঠিক করে যে এই আনন্দ সে বেশিক্ষণ টিকতে দেবে না, কারণ কুসুম যদি এই বাড়িতে পাকাপাকিভাবে জাকিয়ে বসে তাহলে মেঘার সমস্ত সম্পত্তি আর আধিপত্য ধুলোয় মিশে যাবে। অন্যদিকে আয়ুষ কুসুমকে বলছে যে কাল সকালেই আমরা মন্দিরে যাব আর আমাদের এই অসম্পূর্ণ সম্পর্কটাকে একটা পূর্ণতা দেব। শঙ্করবাবু মেয়ের এই খুশিতে অত্যন্ত আপ্লুত, কিন্তু তার মনে একটা ভয় বারবার কাজ করছিল যে এই বড়লোক বাড়ির আভিজাত্যের মাঝে তার সাধারণ মেয়েটা কি সত্যিই মানিয়ে নিতে পারবে। আয়ুষ তখন শঙ্করবাবুর হাত ধরে আশ্বস্ত করে বলে যে কাকাবাবু, এতদিন কুসুম আপনাদের ছিল, আজ থেকে ও আমার, আর আমার এই দায়িত্ব আমি সারা জীবন পালন করব। সেই রাতেই মেঘা একটা নতুন ষড়যন্ত্রের জাল বনে। সে জানত কুসুমের মালদার সেই পুরনো দিনের কোনো একটা গোপন কথা, যা হয়তো কুসুম কাউকে বলেনি। মেঘা চুপি চুপি কুসুমের ঘরে ঢুকে আর তার ব্যাগ হাতড়াতে শুরু করে। সেখানে সে একটা পুরনো চিঠি আর একটা ছবি খুঁজে পায়, যা দেখে মেঘার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। পরের দিন সকালে যখন সবাই বিয়ের প্রস্তুতির জন্য ব্যস্ত, তখন মেঘা ড্রয়িং রুমে এসে একটা চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে সেখানে যায় আর দেখে মেঘার হাতে সেই পুরনো ছবি আর চিঠি। মেঘা তখন নাটক শুরু করে বলে, আয়ুষ, তুমি যাকে আজ এই বাড়ির সম্মান দিতে চলেছ তার আসল পরিচয় কি তুমি জানো? আয়ুষ রেগে গিয়ে বলে, আবার কি নতুন নাটক শুরু করেছ মেঘা? কিন্তু মেঘা তখন সেই ছবিটা সবার দিকে বাড়িয়ে দেয়, যেখানে দেখা যাচ্ছে কুসুম এক অন্য যুবকের সাথে দাঁড়িয়ে আছে, আর চিঠিতে লেখা আছে এক গভীর ভালোবাসার কথা। আয়ুষের চোখের সামনে যেন অন্ধকার নেমে আসে। কুসুম তখন পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে মেঘা কোন জিনিসটা হাতিয়ার করেছে। কুসুম চিৎকার করে বলতে চায় যে ওটা তার অতীতের একটা দুর্ঘটনা মাত্র, কিন্তু আয়ুষের মনে সন্দেহের বীজ ততক্ষণে চারা গাছ হয়ে উঠেছে। আয়ুষ কুসুমকে জিজ্ঞেস করে, এই চিঠি আর ছবির সত্যিটা কি কুসুম? কুসুম মাথা নিচু করে বলে, ওটা অনেক আগের কথা ছোট স্যার। কিন্তু আয়ুষ তখন রাগে অন্ধ হয়ে বলে, তুমি আমাকে বিশ্বাস আর ঠকানোর কথা বলছিলে, অথচ নিজের জীবনের এত বড় একটা সত্য আমার কাছে লুকিয়ে গেলে। কুসুমের বাবা তখন এগিয়ে এসে বলেন, বাবা আয়ুষ, তুমি ভুল বুঝছ, ওই ছেলেটা কুসুমের কেউ ছিল না, ওটা একটা জবরদস্তি ছিল। কিন্তু মেঘা তখন আগুনের ঘি ঢেলে বলে, জবরদস্তি হলে কেউ কি এমন প্রেমপত্র লেখে? আয়ুষ তখন কুসুমকে বলে, আমার সামনে থেকে চলে যাও কুসুম, আমি ভেবেছিলাম তুমি স্বচ্ছ, কিন্তু তুমিও দেখি রহস্যে মোড়া। কুসুমের মনে হয় তার আকাশটা আবার ভেঙে পড়ল। সে এবার আর কোনো সাফাই দেয় না, কারণ সে জানে যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার কোনো মূল্য নেই। সে তার ব্যাগটা আবার তুলে নেয় আর তার বাবার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। দীপালি তখন আয়ুষকে আটকানোর চেষ্টা করে বলে, আয়ুষ, তুই হুট করে কোনো সিদ্ধান্ত নিস না, একবার অন্তত কুসুমের কথাটা শোন। কিন্তু আয়ুষ তখন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কুসুম যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন মেঘা তাকে বিদ্রুপ করে বলে, কি জাদুকর, তোমার জাদু কি এবার ফুরিয়ে গেল? কুসুম তখন মেঘার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, দিদিভাই, আপনি হয়তো আজ জিতে গেলেন, কিন্তু মনে রাখবেন, মিথ্যে দিয়ে গড়া পাহাড় খুব তাড়াতাড়ি ধসে যায়। কুসুম আর তার বাবা যখন স্টেশনের দিকে যাচ্ছে, তখন হঠাৎ একটা গাড়ি তাদের সামনে এসে থামে। গাড়ি থেকে নামে সেই যুবকটি, যাকে মেঘা ছবির মাধ্যমে দেখিয়েছিল। তার নাম ছিল বিক্রম। বিক্রম কুসুমকে দেখে এগিয়ে আসে আর বলে, কুসুম দিদি, তুমি এখানে? কুসুম তখন অবাক হয়ে যায়। আসলে বিক্রম ছিল কুসুমের ছোটবেলার এক আত্মীয়ের ছেলে, যে কুসুমকে দিদি বলে ডাকত। আর সেই চিঠিটা ছিল কুসুমের এক বান্ধবীর, যা কুসুমের কাছে গচ্ছিত ছিল। মেঘা কেবল ছবির অর্ধেকটা আর চিঠির শিরোনামটা ব্যবহার করে আয়ুষকে বিভ্রান্ত করেছিল। বিক্রম সবটা শুনে রেগে যায় আর বলে, আমি এখনই ওই বাড়িতে যাব আর ওই শয়তান মেয়েটার মুখোশ খুলে দেব। বিক্রম আর কুসুম যখন আবার আয়ুষের বাড়িতে পৌঁছায়, তখন মেঘা ভেবেছিল হয়তো কুসুম ক্ষমা চাইতে এসেছে, কিন্তু বিক্রমকে দেখে মেঘার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বিক্রম সবার সামনে মেঘার ফোনটা ছিনিয়ে নেয় আর দেখায় যে মেঘা কিভাবে ছবিটা এডিট করেছিল আর চিঠির বাকি অংশটা ছিঁড়ে ফেলেছিল। আয়ুষ তখন নিজের ভুল বুঝতে পেরে মেঘার গালে এক চড় কষিয়ে দেয় আর বলে, ছি মেঘা, তুমি এত নীচ হতে পারো? আয়ুষ তখন কুসুমের পা ধরে ক্ষমা চায়, কিন্তু কুসুম তখন বলে, ভালোবাসা মানে শুধু জাদুকরি চোখ নয় ছোট স্যার, ভালোবাসা মানে একে অপরের অতীতের ওপর অগাধ বিশ্বাস। আজ আপনি সেই পরীক্ষায় ফেল করেছেন, তাই আমি আর এই বাড়িতে ফিরব না।
আয়ুষ তখন ডুকরে কেঁদে ওঠে আর বলে, আমি আর কখনো এমনটা করব না কুসুম, আমাকে একটা সুযোগ দাও। কুসুম তখন বলে, মানুষের মন কাঁচের মতো, একবার ভাঙলে জোড়া লাগানো যায়, কিন্তু দাগ থেকে যায়। আয়ুষ তখন ঠিক করে যে কুসুমকে না নিয়ে সে আর ঘরে ফিরবে না। সে কুসুমের পেছন পেছন মালদায় চলে যায় আর সেখানে গিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করে। সে কুসুমের মন জেতার জন্যে প্রতিদিন তাকে নতুন নতুন ফুল দেয় আর তার কাজে সাহায্য করে। ধীরে ধীরে কুসুমের বরফ গলতে শুরু করে আর সে বুঝতে পারে আয়ুষ সত্যিই তার অন্যায়ের জন্য অনুতপ্ত। শেষ পর্যন্ত এক পূর্ণিমার রাতে গঙ্গার ধারে দাঁড়িয়ে আয়ুষ আবার কুসুমকে প্রপোজ করে আর বলে, তুমি কি এই অধমকে ক্ষমা করে আবার তোমার জীবনের জাদুকর হতে দেবে? কুসুম তখন হাসি মুখে আয়ুষের হাত ধরে আর বলে, আমাদের গল্পের শেষটা যেন আর কখনো বেদনার না হয়। এভাবেই সব বাধা পেরিয়ে আয়ুষ আর কুসুম আবার এক হয় আর মেঘাকে চিরতরের জন্যে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। শঙ্করবাবু তার মেয়ের হাসি দেখে শান্তিতে নিঃশ্বাস ফেলেন আর দীপালি পুরো বাড়িকে আবার আলোয় সাজিয়ে তোলে, কারণ এবার সত্যি জাদুকর তার রাজপ্রাসাদে ফিরছে রাজরানীর বেশে।